আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তবে একটু জয়েন হয়ে যাও আর পাশাপাশি একটু শেয়ার মেনশন দিয়ে দাও। আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ভাস্কর্য। দেখো, ভাস্কর্য এক একজন এক একভাবে পড়ায়, ঠিক আছে? বাট বিশ্বাস করো, আমি বললাম তো, তোমার শেষ টাইমে শেষ মুহূর্তে তুমি জাস্ট আমার ক্লাসটা একটু জাস্ট দেখে যাবা, চোখ বলে যাবা, ইনশাল্লাহ বিশ্বাস রাখো তুমি 1 নম্বর ইনশাল্লাহ শিওর কমন পাবো মেডিকেলে। আর মেডিকেলে লাস্ট 4 বছর 5 বছর ধরে একদম যত বছর ধরে 2017 সাল থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, এবং মুক্তিযুদ্ধ যে বছর থেকে শুরু হয়েছে, মানে বাংলাদেশ বিষয়ে বলি যতদিন ধরে শুরু হয়েছে, প্রত্যেক বছর একটা কোশ্চেন মাস্ট ভাস্কর্য থেকে আসে। তার মানে তুমি পরীক্ষা দিতে গেলেই ইনশাল্লাহ ভাস্কর্য নিয়ে একটা কোশ্চেন মাস্ট পাবা। মানে তুমি পরীক্ষাতে যাবা, ভাস্কর্য নিয়ে কোশ্চেন আসবে, এটা হওয়ার সম্ভাবনা খুবই 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 নগণ্য। আর ইনশাল্লাহ আমার ক্লাস করো, তোমার এর বাইরে কোনো ভাস্কর্য পড়ার দরকার নেই, কোনো ধরনের কিছু পড়ার দরকার নেই, জাস্ট আমার নোটটা পড়বা, ইনশাল্লাহ তুমি 1 নম্বর কমন পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। সো আজকে আমরা কথা বলবো ভাস্কর্য নিয়ে। হ্যাঁ, ওকে। এই ভাস্কর্য এক একজন এক একভাবে পড়ায়। সো আজকে আমি দেখো খুব সহজে দেখাবো যে কিভাবে ভাস্কর্য মনে রাখা যায়। দেখো, তুমি আমাদের আমি 3টা ভাস্কর্যের নাম লিখি, তারপরে যদি বলি আমি স্বোপার্জিত স্বাধীনতা, ঠিক আছে? তারপর যদি বলি স্বাধীনতা সংগ্রাম, বিজয় উল্লাস। আমি খুব ভালো মতো খেয়াল করো। দেখো, আমরা বলি যে কিভাবে মনে রাখবা। দেখো, সুপারিচিত স্বাধীনতা, স্বাধীনতা সংগ্রাম, বিজয় উল্লাস। আচ্ছা, কেউ যদি স্বাধীন হয়, ঠিক আছে, কেউ যদি স্বাধীন হয়, সে কি বিজয় বিজয় উদযাপন করবে না? যেমন আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা কি বিজয় দিবস পালন করি না? হ্যাঁ, অবশ্যই। তার মানে কেউ যদি স্বাধীনতা পায়, মানে সুপারিচিত স্বাধীনতা অথবা স্বাধীনতা সংগ্রাম অথবা হলো বিজয় উল্লাস, এবং এগুলো সবসময় সেম সেম জিনিস হয়। আর আমি বলি যে স্বাধীনতা সংগ্রাম বা সুপারিচিত স্বাধীনতা, দেখো এই স্বাধীনতা বা সুপারিচিত স্বাধীনতা আর এর সাথে কানেক্ট করে কি মনে রাখবে? বিজয়। এই তিনটাতে এই দ্বন্দ্ব আছে, দ্যাটস ওয়াই এই তিনটারে যদি আমি স্থপতি বলি, তাহলে আনসার হলো শামীম শিকদার। আনসার কি? শামীম শিকদার। হ্যাঁ, আনসার হলো শামীম শিকদার। এই খুব সহজে পেরে গেলাম। তাহলে আমার ভাস্কর্যে কিভাবে কোশ্চেন আসে? দেখো, ভাস্কর্য থেকে ফার্স্ট কোশ্চেন আসে যেটা স্থপতিকে, এটাই ম্যাক্সিমাম আসে, ঠিক আছে? মাঝে 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 মাঝে, খুব বেশি না, সবসময় না, মাঝে মাঝে কি আসে? স্থান আসে। তবে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কোনটা? অবশ্যই স্থপতির নাম। এই জন্য স্থপতির নাম খুব ভালো মতো মনে রাখবে। দেখো, অনেক সূত্র দিয়ে অনেক সময় মনে রাখা যায়, তখন খুব সহজ টেকনিক বলতেছি। তাহলে দেখো, তুমি যদি কখনো কি পাও সুপার্জিত স্বাধীনতা, মানে দন্তস্ব পাও, তাহলে ভাই তালিবস্য থাকে, অর্থাৎ সুপার্জিত স্বাধীনতা শামীম শিকদার। স্বাধীনতায় দন্তস্ব আছে, এটাও শামীম শিকদার। আর আমি বলছি স্বাধীনতা যখনই পাবা তখন তোমার কি হবে? বিজয় লাগবে এবং খুশি লাগবে, বিজয় উল্লাস করবা, দ্যাটস ওয়াই এটাও কি? শামীম শিকদার। ঠিক আছে? তার মানে আমরা দেখো 3টা স্থপতি খুব সহজে কোনো সূত্র ছাড়াই কোনো কি মানে নর্মালি আমরা চিন্তা করি কি এইটা পারতে পারি। তাহলে সুপারিচিত স্বাধীনতা, স্বাধীনতা সংগ্রাম, বিজয় উল্লাস, এগুলো সব কার লেখা, মানে কার স্থাপনা? এটা সবই আমরা কার স্থাপনা বলছি? শামীম শিকদার স্থাপনা। বুঝতে পারছো? এর পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো, বুঝতে পারছো? এখন আসলে কোনটা কোথায় অবস্থিত এটা মাঝে মাঝে আসে। দেখো, আমরা বলি যে এই যে স্বাধীনতা সংগ্রাম, মানুষ সংগ্রাম হয়ে গেলে কি হয়? ফুলে ফেপে ওঠে। হ্যাঁ, এই রাগ বা তীব্র বাংলাদেশের যে কি মুক্তিবাহিনী ছিল, আমাদের যে যোদ্ধা ছিল, আমাদের যে মুক্তিযোদ্ধা ছিল, এরা কি করছিল? পাকিস্তানিদের বিরুদ্ধে নিজেরা ফুলে ফেপে কি হয়েছে? তাদের এই যে দম্ভ, এটা দেখাইছিল। এই জন্য আমরা বলি স্বাধীনতা সংগ্রাম যখন পাবা, এটা কোথায় পাওয়া যাবে? ওই ফুলে উঠছিল যেহেতু, এই জন্য মনে রাখবো ফোলার রোডে পাওয়া যায়। কোথায়? ফোলার রোডে পাওয়া যায়। তাহলে কি বলছি? ফুলে ফেপে যেহেতু উঠছিল, এই জন্য এটা কোথায় পাওয়া যায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবির কি ফোলার রোডে পাওয়া যায়। আমি যেন মনে রাখতাম যে স্বাধীনতা সংগ্রামে মানুষ ফুলে পেপে ওঠে, এই জন্য স্বাধীনতা সংগ্রামটা ফোলার রোডে পাওয়া গেছিল। বিজয় উল্লাসের ক্ষেত্রে মনে রাখবা, ওই যে কি বলে ব্যাচেলর পয়েন্ট নাটক দেখো না, ব্যাচেলর পয়েন্টে পাশা আছে না, ও দেখবে সবসময় কি বিজয় উল্লাস করে। এই জন্য কি মনে রাখবা? আমার পাশা ভবন। হ্যাঁ, পাশা মনে রাখবা, ওই পাশা মনে রাখলে তুমি দেখবা পারতেছো। তাহলে কি? আমার পাশা ভবন। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। তাহলে বিজয় উল্লাসে কি বলছি? মানুষ বিজয় উদযাপন করে, ওই যে যেমন ব্যাচেলর পয়েন্টে পাশা আছে না, পাশা কি করে? সবসময় দেখবা বিজয় উল্লাস করে। হ্যাঁ, ওর মনে কোনো কি নাই, মানে ওর মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, ও সবসময় কি করে? বিজয় উল্লাস পালন করে। এই জন্য এটা কোথায় অবস্থিত? এটা হলো আনোয়ার পাশা ভবনে অবস্থিত। হ্যাঁ, তাহলে বিজয় উল্লাসটা কোথায়? পাশা ভবনে অবস্থিত। আর সুপারজিত স্বাধীনতার সবচেয়ে সুন্দর জায়গা, এই জন্য আমরা মনে রাখি যে বিখ্যাত যে জায়গা আমাদের সেইখানে অবস্থিত, এটা টিএসসিতে অবস্থিত। কোথায়? টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তার মানে শামীম শিকদারের 3টা আমরা খুব সহজেই পেরে গেলাম। একটা বলছি স্বাধীনতা সংগ্রাম, এটা মানুষ ফুলে পেপে ওঠে, এই জন্য এটা ফোলার রোডে অবস্থিত। বিজয় উল্লাসের ক্ষেত্রে বলছি এটা পাশা, আনোয়ার পাশা ভবনে অবস্থিত। স্থপতিত শামীম শিকদারি। আর সুপারজিত স্বাধীনতা সবচেয়ে সুন্দর যে জায়গা, যেটা বিখ্যাত জায়গা আমাদের, টিএসসি। ঠিক আছে, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ওকে, তাহলে শামীম শিকদার থেকে তোমাদের লেভেলে এতটুকু জানলেই এনাফ ইনশাআল্লাহ। ওকে, এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। ঠিক আছে,
তাহলে আমরা বলছি সুপারজিত স্বাধীনতা, স্বাধীনতা সংগ্রাম, বিজয় উল্লাস, এই তিনটা শামীম শিকদারের। এটা বলছি ফোলা রোড, টিএসসি এবং কি আনোয়ার পাশা ভবনে অবস্থিত। ওকে, এটি পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলে আসো, তাহলে এটা বসে দিলাম। হ্যাঁ, তো এই তিনটে শামীম শিকদারের মোটামুটি আমরা এই খুব সহজ টেকনিকে মনে রাখতে পারবো। তারপরে চলে আসো, তোমাদের লাস্ট ইয়ার যে মেডিকেল কোশ্চেনটা আসছিল, লাস্ট ইয়ার যে মেডিকেল কোশ্চেনটা আসছিল যেটা হলো জাগ্রত চৌরঙ্গী, জাগ্রত চৌরঙ্গী। হ্যাঁ, এই যে জাগ্রত চৌরঙ্গী এটা খুব সহজে মনে রাখা যায়। দেখো এই জাগ্রত চৌরঙ্গীর মধ্যে কি আছে? বরগজ্জ আছে। হ্যাঁ, আমি যেন বলি এটা স্থপতি যে আছে তার মধ্যে কি থাকবে? বরগজ্জ থাকবে। এটা আব্দুর রাজ্জাক। তো দেখো রাজ্জাকের মধ্যে বরগজ্জ আছে, তুমি খুব সহজে মনে রাখতে পারতেছো। জাগ্রত চৌরঙ্গী, আব্দুর রাজ্জাক স্থপতি, এবং কোথায় অবস্থিত? এটা জয়দেবপুর। দেখো এখানে বরগজ্জ আছে। ঠিক আছে, জয়দেবপুর মানে কি? গাজীপুর। সো গাজীপুর, জয়দেবপুর। হ্যাঁ, গাজীপুরে যে চৌরাস্তা আছে, চৌরাস্তাতে কি আছে? নামেই আছে চৌরঙ্গী, তার মানে বোঝাই যাচ্ছে না গাজীপুর চৌরাস্তায় অবস্থিত। অর্থাৎ তাহলে জাগ্রত চৌরঙ্গী আব্দুর রাজ্জাক করছে, জয়দেবপুর গাজীপুর। ঠিক আছে, তাহলে খুব সহজে মনে রাখতে পারছি। দেখো কি বলছে? জাগ্রত চৌরঙ্গী, জাগ্রত চৌরঙ্গী যেহেতু বরগজ্জ আছে, আব্দুর রাজ্জাকের বরগজ্জ আছে, জয়দেবপুরে বরগজ্জ আছে। এটা জাস্ট একটু তোমাদের যেহেতু আসলে তোমাদের লেভেলে এত বেশি কঠিন আছে না, সো একটু সহজ টেকনিকে মনে রাখতে পারলে তোমরা অনেক সহজেই পারবা। সো আমরা বলছি জাগ্রত চৌরঙ্গী আব্দুর রাজ্জাক এটা স্থপতি, এবং কোথায় অবস্থিত? জয়দেবপুরে অবস্থিত। এবং এটাই আমাদের মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। হ্যাঁ, লাস্টে যে এটাই কোশ্চেন আসছিল, বলছে মুক্তিযুদ্ধের প্রথম স্থাপনা কোনটা? তাহলে এটাই হলো আমাদের কি প্রথম স্থাপনা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এটাই লাস্ট ইয়ার মেডিকেল কোশ্চেন আসছে, যারা এবার সেকেন্ড টাইম আসে তারা অবশ্যই জানো এটা। ঠিক আছে, তাহলে আমরা এটা বলছি কি জাগ্রত চৌরঙ্গী আব্দুর রাজ্জাক জয়দেবপুর। তাহলে শামীম শিকদারের তিনটা শিখে ফেললাম, আর জাগ্রত চৌরঙ্গী এটা শিখে ফেললাম আমরা। ওকে, এটা পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। তারপর চলে আসো, আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ভাস্কর্য করবো, সেটা হলো নিতুন কুণ্ডুর। হ্যাঁ, নিতুন কুণ্ডু দেখো খুব ইম্পর্টেন্ট ওনার। হ্যাঁ, এই নিতুন কুণ্ডুর ক্ষেত্রে ওনার যে ভাস্কর্যগুলো, ঠিক আছে, এটা একটা ছোট্ট আমরা নিতুন কুণ্ডুর ক্ষেত্রে আমরা ছোট্ট একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারবো। হ্যাঁ, আসলে বলা হয় যে নিতুন কুণ্ডু ছিল ওনারা অনেক সাম্পানের ফোয়ারা ছিল। হ্যাঁ, তো এই সাম্পানের ফোয়ারা থাকার কারণে সবাই ওরা কি বলতেছিল যে সাবাস নিতুন, তুই অনেক ভালো, মানে অনেক মানে বেস্ট একটা কাজ করছিস। হ্যাঁ, এই জন্য মনে রাখবা নিতুন কুণ্ডুর কি ছিল? অনেক সাম্পানের ফোয়ারা ছিল। সুন্দর করে লিখে দিই, তাহলে মনে রাখবা নিতুনের অনেক সাম্পানের ফোয়ারা ছিল, সাম্পানের ফোয়ারা ছিল। এই জন্য নিতুনকে কি বলা হইতেছিল? যে সাবাস নিতুন। ঠিক আছে, এটা দিয়ে আরো সবগুলো মনে রাখা যায়। তাহলে কি বলতেছিলাম? যে নিতুনের অনেক সাম্পানের ফোয়ারা ছিল, নিতুনের অনেক সাম্পানের ফোয়ারা ছিল, এই জন্য নিতুনকে কি বলা হইতেছিল? যে সাবাস নিতুন, তুই অনেক মানে বেস্ট কাজ করছিস। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার এগুলাতে কি মনে রাখতে পারি? দেখো আমরা ওর যে ভাস্কর্যগুলা, সেটাতে আমরা মনে রাখতে পারি প্রথমটার নাম কদম ফোয়ারা, এই ফোয়ারা দিয়ে মনে রাখবো। ঠিক আছে, সাম্পানের ফোয়ারা ছিল। ঠিক আছে, তাহলে বলছি নিতুনের অনেক সাম্পানের ফোয়ারা ছিল, এই জন্য নিতুন কি বলেছে? সাবাস নিতুন, এই জন্য মনে রাখবো কদম ফোয়ারা। তারপরে মনে রাখবো আমরা সার্ক ফোয়ারা। তাহলে যে কোনো ফোয়ারা থাকলে সেটাকে নিতুন কুণ্ডু। হ্যাঁ, ঠিক আছে, তারপরে আর কি মনে রাখবো? সাম্পান দিয়ে মনে রাখবো কি? সাম্পান। ঠিক আছে, আর 4 নাম্বার দিয়ে মনে রাখবো সাবাস বাংলাদেশ। তুমি যদি বলো যে ভাই আমি একটা ভাস্কর্য পড়তে যাই, অনলি একটা ভাস্কর্য পড়তে যাই পরীক্ষার আগের দিন, তাহলে আমি বলবো যে সাবাস বাংলাদেশ পড়ে যাবা। মানে এটা এতটাই ইম্পর্টেন্ট। সাবাস বাংলাদেশ মাস্ট মাস্ট পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। হ্যাঁ, এই সাবাস বাংলাদেশ তোমাদের লেভেলে খুব ইম্পর্টেন্ট, এবং বিসিএস এর সব জায়গায় আসে এটা সাবাস বাংলাদেশ। তাহলে কি বলছি? নিতুনের অনেকগুলো সাম্পানের ফোয়ারা ছিল, এই জন্য নিতুনকে বলা হয়েছে সাবাস নিতুন। তাহলে এই ফোয়ারা দিয়ে মনে রাখবো দুইটা আমরা, একটা হলো কদম ফোয়ারা, একটা হলো কদম ফোয়ারা, আর একটা হলো কি? সার্ক ফোয়ারা। ঠিক আছে, একটা কদম ফোয়ারা আর একটা সার্ক ফোয়ারা। আর কি বলছি? সাম্পানের ফোয়ারা ছিল, তাহলে সাম্পান দিয়ে মনে রাখবো সাম্পান, আর হলো সাবাস বাংলাদেশ, এবং সাবাস দিয়ে মনে রাখবো কি? সাবাস বাংলাদেশ। এগুলো সবগুলোই কার ছিল? স্থপতিকে। এগুলো সবগুলো স্থপতি কি? নিতুন কুণ্ডু। ঠিক আছে, এগুলো সবগুলো স্থপতিকে নিতুন কুণ্ডু। তাহলে বুঝতে পারছো কিনা? তাহলে কদম ফোয়ারা, সার্ক ফোয়ারা, সাম্পান এবং সাবাস বাংলাদেশ সবগুলো কার কার? আমরা বলছি নিতুন কুণ্ডুর। ঠিক আছে, কোনটা কোথায় অবস্থিত এর মধ্যে বাকিগুলো যদি মনে রাখতে পারো খুবই ভালো। অ্যাটলিস্ট যদি বলো একটা মনে রাখতেই হবে, সেটা হলো সাবাস বাংলাদেশ কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটা মেডিকেল কোশ্চেন ছিল, এটা মাস্ট, এটা মনে রাখতেই হবে। তাহলে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটা কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটা কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এটি পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো।
সাবাস বাংলাদেশ ভাস্কর্যের কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আর কদম ফোয়ারা, সার্ক ফোয়ারা আর সাম্পান এগুলো যদি মনে রাখতে পারো তোমাদের জন্য তাহলে ভালো। ঠিক আছে, আমি আপাতত পড়াচ্ছি না, কারণ এগুলো আসে পরীক্ষায়, বাট হলো এখন যেহেতু সময় কম, সেই জন্য আমি একটু যেগুলো একদম দরকার সেগুলোই বলতেছি। তাহলে কদম ফোয়ারা, সার্ক ফোয়ারা, সাম্পান এগুলো একটু বলে দিচ্ছি আমি, শুনে রাখো জাস্ট খালি। কদম ফোয়ারা অবস্থিত জাতীয় উদ্যান ঢাকা, ঢাকা। ঠিক আছে, কদম ফোয়ারা কোথায় অবস্থিত? জাতীয় উদ্যান ঢাকাতে অবস্থিত। তাহলে কদম ফোয়ারা জাতীয় উদ্যান ঢাকা। সার্ক ফোয়ারায় চলে আসো, সার্ক ফোয়ারাটা হলো কি আমাদের কাওরান বাজার ঢাকা। ঠিক আছে, তাহলে কদম ফোয়ারা বলছি জাতীয় উদ্যান ঢাকা, সার্ক ফোয়ারার ক্ষেত্রে বলছি কি কাওরান বাজার, ঢাকার যে কাওরান বাজার আছে, ঢাকার কাওরান বাজারের কি ঢাকায় অবস্থিত। হ্যাঁ, তারপর সাম্পান, সাম্পানের ক্ষেত্রে বলি আমরা শাহ আমানত বিমানবন্দর যে আছে চট্টগ্রামে, এই শাহ আমানত বিমানবন্দরে এই সাম্পানটা অবস্থিত। তাহলে আমি আবারও একটু বলতেছি, তাহলে আমরা বলছি কদম ফোয়ারা কোথায় অবস্থিত? কদম ফোয়ারাটা ঢাকার জাতীয় উদ্যানে অবস্থিত। সার্ক ফোয়ারা কোথায় অবস্থিত? আমরা সার্ক ফোয়ারার ক্ষেত্রে বলছি সার্ক ফোয়ারাটা হলো কাওরান বাজার ঢাকায় অবস্থিত। সাম্পান কোথায় অবস্থিত? সাম্পান বলছি চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রামের যে বিমানবন্দর ওটার নাম শাহ আমানত বিমানবন্দর, ওই শাহ আমানত বিমানবন্দরে এই সাম্পানটা অবস্থিত। আর সাবাস বাংলাদেশ যেটা বলছে এটা কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং এটা মনে রাখতেই হবে, যদি বলো যে ভাই সিঙ্গেল একটা জিনিস মনে রাখবো তাও এটা মনে রাখবো। তাহলে সাবাস বাংলাদেশ কার? নিতুন কুণ্ডু স্থাপনা। এটা কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে কি বলে এটা, দাবি বলো, মেডিকেল বলো, বিভিন্ন ভার্সিটিতে বলো, যেইখানে সাধারণ জ্ঞান আছে ওইখানেই আসে এটা। ঠিক আছে, তার মানে নিতুন কুণ্ডুর এই স্থাপনাগুলো মনে রাখলে ইনশাল্লাহ তুমি মেডিকেলে 1 নম্বর কমন পাবা। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। আসমত লিখছে বাইরে সাম্প্রতিক রূপে ক্লাস নিন একটা। ঠিক আছে, দেখি ইনশাল্লাহ। আমি আসলে সময় কোলায় করতে পারতেছি না, নিয়ত মানে নেওয়ার অনেক কিছু চেষ্টা মানে ইচ্ছা ছিল, দেখি কতটুকু পারি। আচ্ছা, এরপর এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। তাহলে আমরা একটু বসে দিলাম, তাহলে নিতুন কুণ্ড থেকে এতটুকু মনে রাখলে ইনশাল্লাহ তুমি কমন পাবা। ওকে, আচ্ছা। তাহলে আমাদের নিতুন কুণ্ড শেষ হয়ে গেল। তারপর চলে আসো, তারপরে চলে আসো আরেকজনের বই। তাহলে আরেকটা টেকনিক বলি, টেকনিকের ক্ষেত্রে মনে রাখবা কুদ্দুস হিলির, মনে রাখবা কুদ্দুস হিলির বুদ্ধিতে রাজা আজবাগ। হ্যাঁ, রাজা আজবাগ। ঠিক আছে, এগুলো দ্বারা আমরা কুদ্দুস হিলির যত ভাস্কর্য আছে এগুলো মনে রাখতে পারবো। দেখো বলছে কুদ্দুস হিলির বুদ্ধিতে রাজা আজ কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। হ্যাঁ, রাজা কি ছিল এতদিন, একটু রাজা একটু নিচেদের মানে যাই হোক একটু মানে তার যে রাজ্যে ছিল, রাজ্যে একটু ঠিকঠাক মতো সবকিছু পরিচালনা করতে পারতেছিল না। বাট কুদ্দুস হিল একজন মানে ব্যাপক বুদ্ধিজীবী মানুষ ছিল, এবং তার যে বুদ্ধি ছিল এবং তার বুদ্ধিতে রাজা যে বুদ্ধিটা দেওয়া হয়েছে, এই রাজাতে পরে কি হয়েছে, সে ভাগে পরিণত হয়েছে। মানে ব্যাপারটা বোঝানো হয়েছে যে সে অনেক কি হয়েছে, দাপটশীল হয়ে গেছে। তাহলে কুদ্দুস হিলির বুদ্ধিতে রাজা আজ কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে টেকনিকটা এরকম, কুদ্দুস হিলির বুদ্ধিতে রাজা আজ ভাগ হয়ে গেছে। ওকে, এরপর বলছি কুদ্দুস হিলির বুদ্ধিতে রাজা আজ কিসে পরিণত হয়েছে, বাঘে পরিণত হয়েছে। তাহলে এখান থেকে কি মনে রাখতে পারি আমরা দেখো। তাহলে এখান থেকে মনে রাখবো আমরা বুদ্ধি দিয়ে মনে রাখবো বুদ্ধিজীবী স্মৃতিশোধ, বুদ্ধিজীবী স্মৃতিশোধ। ঠিক আছে, আর রাজা দিয়ে মনে রাখবো রাজার বাঘ স্মৃতিশোধ। হ্যাঁ, রাজা আজ ভাগ মানে রাজার বাঘ। হ্যাঁ, তাহলে রাজার বাঘ স্মৃতিশোধ। তাহলে এই যে স্মৃতিশোধের যে দুইটা, বুদ্ধিজীবী স্মৃতিশোধ, রাজার বাগ স্মৃতিশোধ, এই দুইটাই কার তৈরি, মানে কার স্থাপনা, সেটা হলো দুইটাই এই আমাদের কুদ্দুস হিলির স্থাপনা। হ্যাঁ, দুইটাই কে, কুদ্দুস হিলি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দুইটাই কার, কুদ্দুস হিলি। হ্যাঁ, হারুনুর রশিদ কুদ্দুস হিলি আর কি, পুরো নামতে তুমি এতটুকু মনে রাখলে চলবে, হিলি মনে রাখলে, আমিও হিলি মনে রাখতাম শুধু, তা তোমাদের জন্য কুদ্দুস হিলি লিখে দিয়েছি। তাহলে বুদ্ধিজীবী স্মৃতিশোধ আর রাজার বাগ স্মৃতিশোধ, এটা কার স্থাপনা, কুদ্দুস হিলির স্থাপনা। ঠিক আছে, এটা তাহলে দুইটাই কার স্থাপনা, কুদ্দুস হিলির স্থাপনা। এই বুদ্ধিজীবী স্মৃতিশোধটা কোথায় অবস্থিত, এটা তোমরা জানো, বুদ্ধিজীবী স্মৃতিশোধটা মিরপুরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। বুদ্ধিজীবী স্মৃতিশোধ কে অবস্থিত, কোথায় অবস্থিত, মিরপুরে অবস্থিত। হ্যাঁ, লাস্ট টাইমে বিসিএস এই কোশ্চেনটা আসছে যে বুদ্ধিজীবী স্মৃতিশোধে আমাদের কোন কোন কি আছে, বীর শ্রেষ্ঠের কি আছে, আমাদের কবর আছে। ঠিক আছে, আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, এর মধ্যে দুইজনের কবর কোথায় আছে, বুদ্ধিজীবী স্মৃতিশোধ আছে। কারণ দুইজনের কবর আছে, এই দুইজনের নামটা মনে রাখবা মহাদারা। হ্যাঁ, ঠিক আছে, মহাদারা মনে রাখতে পারো। ঠিক আছে, মদে কি মনে রাখবো, মদে মনে রাখবো মতিউর রহমান, মদে মনে রাখবো মতিউর রহমান, আর হাদে মনে রাখবো হামিদুর রহমান। এই মতিউর রহমান এবং হামিদুর রহমান এই দুইজনের কবর কোথায় অবস্থিত, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অবস্থিত। বুদ্ধিজীবী স্মৃতিসৌধটা কোথায় অবস্থিত, মিরপুরে অবস্থিত। এটা সেক্টর কি বলে,
তুমি যখন বীরশ্রেষ্ঠ পড়বা তখন এটা একটু মানে কি বলা মানে এটা একটু দেখে রাখবা, ঠিক আছে? এটা লাস্ট ইয়ারে বিসিএস আসছে এইভাবে আসছে যে বলছে যে মতিউর রহমানের কবরের পাশে আর একজন বীরশ্রেষ্ঠ কার কবর দেওয়া আছে। তাহলে দেখো আমরা জানি মতিউর রহমান এবং হামিদুর রহমান দুইজনের কবর হলো বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছে। দ্যাটস ওয়াই তাহলে মতিউর রহমানের পাশে কবরটা কার আছে? একই স্থানে হামিদুর রহমানের কবর আছে। এটা একটু দেখে রাখবা, হ্যাঁ? সো এটা যখনই বীরশ্রেষ্ঠ পড়বা, বীরশ্রেষ্ঠ পড়ার সময় এটা একটু তোমরা অবশ্যই দেখে নিবা। তাহলে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? মিরপুরে অবস্থিত। আর রাজারবাগ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? নামেই বোঝা যাচ্ছে, তাহলে আনসার কই? রাজারবাগ অবস্থিত, ঠিক আছে? তাহলে বলছি কুদ্দুস হিলির বুদ্ধিতে রাজাজ কিসে পরিণত হয়েছে? বাঘে পরিণত হয়েছে। ওকে, রাজাজ কিসে পরিণত হয়েছে? বাঘে পরিণত হয়েছে। একটু ক্লিয়ার কিনা দেখো। তাহলে আমরা বলছি বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কুদ্দুস হিলি, রাজারবাগ স্মৃতিসৌধ কুদ্দুস হিলি। বুদ্ধিজীবী স্মৃতিসৌধটা মিরপুর অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট। রাজারবাগ স্মৃতিসৌধ রাজারবাগে অবস্থিত। আর এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দুইজন বীরশ্রেষ্ঠের কবর আছে, একজন মতিউর রহমান, একজন হামিদুর রহমান। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কুদ্দুস হিলি শেষ হয়ে গেল। তারপর চলে আসো, তারপর আমরা একটু আরেকজনের পড়বো, যার নাম হলো পাশার, ঠিক আছে? তাহলে বলা হয়েছে পাশার চত্বরে, পাশার চত্বরে শাপলা ও দোয়েল প্রেম করছে। হ্যাঁ, ঠিক আছে? আমি যে বলতেছিলাম না যে ব্যাচেলর ব্যান্ডে পাশা আছে, তো পাশা এই করে না, এরকম আর কি। পাশার চত্বরে গিয়েছে, শাপলা আর দোয়েল কি করছে? প্রেম করতেছে। হ্যাঁ, তো এই পাশা দ্বারা কি মনে রাখবো? আজিজুল হক পাশা। হ্যাঁ, যাই হোক, তাহলে শাপলার চত্বরে বা সরি পাশার চত্বরে তাহলে কে কে প্রেম করতেছে? শাপলা আর কে? দোয়েল কি করতেছে? প্রেম করতেছে। হ্যাঁ, তো আমরা জানি দোয়েল আমাদের কি জাতীয় পাখি, আর শাপলা আমাদের কি জাতীয় ফুল। যাই হোক, এই পাশার চত্বরে তাহলে কি আছে? আসলে মানে শাপলা চত্বর, দোয়েল চত্বর এগুলো থাকে আর কি, এগুলো মূল কথা আর কি। যাই হোক, তাহলে আমরা কিভাবে মনে রাখবো, কি কি মনে রাখবো? আমরা প্রথমে মনে রাখবো দোয়েল চত্বর, 2 নম্বর মনে রাখবো পাশা চত্বর, এই আর কি বলে শাপলা চত্বর। হ্যাঁ, তাহলে দোয়েল চত্বর আর শাপলা চত্বর এগুলো স্থাপনাকে আজিজুল হক পাশা। হ্যাঁ, আজিজুল হক পাশা। হ্যাঁ, ঠিক আছে? তাহলে দোয়েল চত্বর আর আমরা বলছি কি শাপলা চত্বর। দোয়েল চত্বর, শাপলা চত্বর দুইটাই কার স্থাপনা? দুইটাই আজিজুল হক পাশার স্থাপনা। হ্যাঁ, আজিজুল হক পাশার স্থাপনা, ঠিক আছে? এই দোয়েল চত্বর কোথায় অবস্থিত? বলো, দোয়েল চত্বর কোথায় অবস্থিত? আমরা জানি 3 নেতার মাজার অবস্থিত। হ্যাঁ, 3 নেতার মাজার। হ্যাঁ, 3 নেতার মাজার যে আছে ডাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় ওইখানে অবস্থিত। আর শাপলা চত্বরটা কোথায় অবস্থিত? এটা সবাই জানো মোটামুটি, যে শাপলা চত্বর মতিঝিলে অবস্থিত। হ্যাঁ, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবা জাস্ট, তাতে নামটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে শাপলা চত্বর, দোয়েল চত্বর এগুলো চত্বর কার? দুইটা স্থাপনা কার? আজিজুল হক পাশার। দুইটা চত্বর স্থাপনা কার? আজিজুল হক পাশার, ঠিক আছে? এবং এটা কোথায় অবস্থিত? আমরা জানি শাপলা চত্বর মতিঝিলে অবস্থিত, দোয়েল চত্বর 3 নেতার মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 3 নেতার মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ওকে, এটি পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। ঠিক আছে? তাহলে আজিজুল হক পাশারটা পারবো না, তাহলে বলছি পাশার চত্বরে শাপলা আর দোয়েল প্রেম করছে। হ্যাঁ, এটা একটু মনে রেখো, এই আর কি। ঠিক আছে, তারপর চলে আসো, পুরো ক্লাসটা করো ইনশাআল্লাহ। তুমি বললাম তো তোমার ভাস্কর্য নিয়ে যত ঝামেলা আছে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর চলে আসো, আমরা পড়বো শ্যামল চৌধুরী। সবগুলোই পড়াবো, টেনশন নিও না যে কোনোটা বাদ যাচ্ছে কিনা, এটা সবগুলোই পড়াবো। হ্যাঁ, ইনশাআল্লাহ আমার মাথায় আছে। দেখো, বলা হয় যে আমরা বলতেছি 71-এর বিজয়ের পর, হ্যাঁ 71-এর বিজয়ের পর, 71-এর বিজয়ের পর কি দেশকে আরো কি মানে বলতেছে না স্বাধীনতা কি মানে অর্জন করা হচ্ছে, রক্ষা করা আরো বেশি কঠিন। মানে 71-এর বিজয়ের পর আরো কত ঝামেলা হয়েছে, তাই না? আচ্ছা, যাই হোক, এই বিজয়ের পর এই শ্যামল, ঠিক আছে, এই শ্যামল চৌধুরী শ্যামল, ঠিক আছে, শ্যামল চৌধুরী শ্যামল সোনার বাংলার, ঠিক আছে, সোনার বাংলার রাজুকে রাজুকে নিয়ে সন্ত্রাস নির্মূল করে। হ্যাঁ, ঠিক আছে? বলা হয়েছে 71-এর বিজয়ের পর, মানে 71-এর বিজয় পাইছি মানে আমাদের সব শেষ হয়ে গেছে, ব্যাপারটা এমন না। পরবর্তীতে শ্যামল কি করছে? সোনার বাংলার এই রাজু যে ছিল, এই রাজুকে নিয়ে উনি সন্ত্রাসকে কি করছে? নির্মূল করছে। এটা একটু মনে রাখবা। তাহলে 71-এর বিজয়ের পর শ্যামল সোনার বাংলার রাজুকে নিয়ে কি করছে? সন্ত্রাস নির্মূল করে। তাহলে 71-এর বিজয়ের পর শ্যামল সোনার বাংলার রাজুকে নিয়ে কি সন্ত্রাস নির্মূল করে, একটু দেখে রাখো। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখান থেকে কি কি মনে রাখতে পারি আমরা? সবাই মনে রাখতে পারি আমরা এই 71-এর বিজয় দিয়ে মনে রাখবো বিজয় 71। হ্যাঁ, এটা যারা ময়মনসিংহে থাকো তারা আই থিঙ্ক জানার কথা, বিজয় 71। হ্যাঁ, যারা ময়মনসিংহে থাকো, ময়মনসিংহে যারা হলো আমরা জানি বিজয় 71 কোথায় অবস্থিত? বিজয় 71 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, বাকৃবিতে অবস্থিত, বাংলাদেশ
কৃষি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত। ঠিক আছে, এটা যারা হলো মাকৃবিতে গেছো বা কৃষি বিশ্ববিদ্যালয়ে গেছো, তারা কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলে দেখবা হলো আমাদের যে অডিটোরিয়ামটা আছে, মাকৃবি যে অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামের সামনে বিজয় একাত্তর আছে, এটা একটু দেখে রাখবা, তাহলে দেখবা সারা জীবন মনে আছে। তাহলে এই বিজয় একাত্তর ভাস্কর্যটা কার তৈরি? শ্যামল চৌধুরীর, হ্যাঁ, কার তৈরি মানে কার স্থাপনা? শ্যামল চৌধুরী। তাহলে বিজয় একাত্তর কোথায় অবস্থিত? মাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত। ঠিক আছে, এরপর 2 নম্বর কি মনে রাখবো? সোনার বাংলা। 2 নম্বর মনে রাখবো সোনার বাংলা। 3 নম্বর কি মনে রাখবো? এই যে রাজু মিয়া যে সন্ত্রাস নির্মূল করছে, রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য, এটাও ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য, হ্যাঁ, ঠিক আছে, রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য। তাহলে এই শ্যামল চৌধুরী কয়টা ভাস্কর্য? 3টা। বিজয় একাত্তর, সোনার বাংলা, রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য। ওকে, রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য। এই সোনার বাংলা কোথায়? বাকৃবিতে অবস্থিত, হ্যাঁ, সোনার বাংলা কোথায়? বাকৃবি বা ময়মনসিংহ। তাহলে শ্যামল চৌধুরী 2টা স্থাপনায় কিন্তু কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত। আর রাজু ভাস্কর্য নামে বোঝা যাচ্ছে এটা কোথায় অবস্থিত? টিএসসিতে অবস্থিত। ঠিক আছে, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, হ্যাঁ। তাহলে রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য এটা কোথায় অবস্থিত? টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঠিক আছে, কোথায় অবস্থিত বলো? টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ওকে, তারপর জলসনাথ আরেকজন আমাদের মানে ইম্পর্টেন্ট একজন হলো কি স্থপতি এখনো আছে, আমরা তারটা পড়বো। সেটা হলো কি, এখন আমরা পড়বো মৃণাল হক, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওনার অনেক ভাস্কর্য, আসলে সবগুলো মনে রাখা একটু টাফ, তারপর আমরা একটু যতটুকু আমাদের পরীক্ষায় আসে ততটুকু মনে রাখার চেষ্টা করবো। বলা হয় গোল্ডেন জুবলি টাওয়ারে, গোল্ডেন জুবলি টাওয়ারে গোল্ডেন জুবলি টাওয়ারে মৃণাল হকের প্রত্যাশা ও প্রত্যয়ের ঠিক আছে, বলছে গোল্ডেন জুবলি টাওয়ারে মৃণাল হকের প্রত্যাশা ও প্রত্যয়ের জন্য, ঠিক আছে, দুর্জয় জননী ঠিক আছে, মানে খুশি থেকে গেছে, কান্না করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হলো গোল্ডেন জুবলি টাওয়ারে মৃণাল হকের সাথেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা তুমি মনে রাখবে মৃণাল হকের সাথে সম্পর্ক যেটা হলো গোল্ডেন জুবলি টাওয়ার। এই গোল্ডেন জুবলি টাওয়ারের সাথে মৃণাল হকের প্রত্যাশা প্রত্যয় অবশ্যই থাকবে, একটা মানুষের প্রত্যাশা থাকতেই পারে, বা ওইটা যে করতেই হবে এটা প্রত্যয় থাকতে পারে। এই প্রত্যাশা প্রত্যয়ের জন্য দুর্জয়া যে জননী, তার যে মা ছিল, সে কি করছে? খুশিতে কি করছে? কান্না করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে গোল্ডেন জুবলি টাওয়ারে মৃণাল হকের প্রত্যাশা ও প্রত্যয়ের জন্য দুর্জয়া জননী কান্না করে। ওকে, তাহলে একটু মনে রাখো এটা। এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। তাহলে বলছি 1 নাম্বারটা কি আমার মনে রাখবো? 1 নাম্বারটা মনে রাখবো গোল্ডেন জুবলি টাওয়ার, এটা 1 নাম্বার গোল্ডেন জুবলি টাওয়ার। 2 নাম্বার মনে রাখবো প্রত্যাশা, 2 নাম্বার কি মনে রাখবো? প্রত্যাশা। 3 নাম্বার মনে রাখবো প্রত্যয়, প্রত্যয়ের ক্ষেত্রে মনে রাখবে প্রত্যয় 71 আর কি, বুঝছো? প্রত্যয় 71, হ্যাঁ, তাহলে ওটা মুছে দিলাম। তাহলে 1 নাম্বার বলছি গোল্ডেন জুবলি টাওয়ার, ঠিক আছে, 2 নাম্বার বলছি প্রত্যাশা, 3 নাম্বার বলছি প্রত্যয় 71, ঠিক আছে, 4 নাম্বার মনে রাখবো দুর্জয়, ঠিক আছে, 4 নাম্বার মনে রাখবা দুর্জয়, ঠিক আছে। তারপর মনে রাখবা জননী দিয়ে মনে রাখবো জননী, জননী দিয়ে মনে রাখবো জননী ও গর্বিত বর্ণমালা, জননী ও গর্বিত বর্ণমালা, ঠিক আছে। আর কান্না দিয়ে মনে রাখবা ইস্পাতের কান্না, ঠিক আছে, কান্না দিয়ে মনে রাখবা ইস্পাতের কান্না, ঠিক আছে, কান্না দিয়ে মনে রাখবা ইস্পাতের কান্না। এর মধ্যে কোনটা কোথায় অবস্থিত? এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গোল্ডেন জুবলি টাওয়ার, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঠিক আছে, বাকিগুলো যদি মনে রাখতে পারো খুবই ভালো, এটা তোমাদের জন্য খুবই ভালো, বাট না মনে রাখতে পারলে অ্যাটলিস্ট গোল্ডেন জুবলি টাওয়ারটা অবশ্যই মনে রাখবা। তাহলে আমরা বলছি গোল্ডেন জুবলি টাওয়ারে, আমরা বলছি গোল্ডেন জুবলি টাওয়ারে মৃণাল হকের প্রত্যাশার প্রত্যয়ের জন্য দুর্জয়া যে জননী আছে উনি কি করছে? কান্না করতেছে। তাহলে গোল্ডেন জুবলি টাওয়ার প্রত্যাশা প্রত্যয় 71, দুর্জয়া জননী আর হলো কান্না। জননী দিয়ে মনে রাখবো জননী ও গর্বিত বর্ণমালা, ঠিক আছে, আর কান্না দিয়ে মনে রাখবো ইস্পাতের কান্না। এগুলো সবগুলাই কার? মৃণাল হকের, সবগুলাই কার? মৃণাল হকের। ওকে, এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। দেখো এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা, এটা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা সব পরেরটা শুরু করি।
তাহলে গোল্ডেন জুবলি টাওয়ার মৃণাল হকের প্রত্যাশা প্রত্যয়ের জন্য দুর্জয়ের জন্য নেই কান্না করে। হ্যাঁ, এগুলো সব মৃণাল হকের, এগুলো যদি স্থান করতে পারো খুবই ভালো। অ্যাটলিস্ট গোল্ডেন জুবলি টাওয়ারটা অবশ্যই মনে রাখবে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা ভুল করা যাবে না। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তারপর চলে আসো। তারপরে আছে আমাদের হামিদুজ্জামান খানে, চলে আসো। হামিদুজ্জামান খান, খান কিন্তু হামিদুর রহমান খান না, হামিদুজ্জামান খান। ওনার আসলে অনেকগুলো ভাস্কর্য আছে। আসলে তোমাদের মেডিকেলের জন্য মানে আসলে খুব সবগুলো লাগবে এরকম না ব্যাপারটা। তারপরে অ্যাটলিস্ট যে দুটো অবশ্যই মনে রাখতে হবে, আমি ওই দুটোই বলতেছি। বাকিগুলো আসলে বলো, বাকিগুলো যদি পড়তে পারো এটা তোমাদের জন্য ভালো। বাট কেউ যদি বলো যে মানে সময় কম থাকে তাহলে তারা স্কিপ করতে পারো। এক্ষেত্রে যেটা মনে রাখতেই হবে সেটা হলো সংসপ্ত। ঠিক আছে, এটা ইনফিনিটি স্টার। হ্যাঁ, এটাকে মনে রাখতেই হবে, এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। সংসপ্তক, ঠিক আছে, মনে রাখবে। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা, যারা ডি ইউনিট পরীক্ষা দিতে যাবা, তারা যারা জাহাঙ্গীরনগর তুমি যে কোনো গাইড কিনতে যাও, ওই গাইডটার নামই সংসপ্তক। তার মানে বোঝা যাচ্ছে যে সংসপ্তকটা কোথায় অবস্থিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কেন? কারণ ওদের গাইড বলো, ওদের কোচিং বলো, ওদের সব কিছু বলো, ওটা নামই হয়ে গেছে সংসপ্তক। তার মানে বোঝা যাচ্ছে এই সংসপ্তক যে ভাস্কর্যটা আছে, এটা স্থপতি তো আমরা জানি হামিদুজ্জামান খান। ঠিক আছে, এবং এটার স্থানটা কি হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তাহলে আমরা বলতেছিলাম সংসপ্তক, খুব ইম্পর্টেন্ট। সংসপ্তক, সংসপ্তক কার? এটা হামিদুজ্জামান খান। কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি আবার বলতেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য যদি কোচিং এর নাম জিজ্ঞেস করো তাও ওই কোচিং এর নামও থাকবে সংসপ্তক, ওই গাইডের নাম জিজ্ঞেস করো তাও সংসপ্তক, সবই সংসপ্তক। তার মানে বোঝা যাচ্ছে সংসপ্তকের সাথে একদম ওতপ্রোত ভাবে কোথায় কোথায় কি অবস্থিত, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে অবস্থিত। এবং এটা কে আবিষ্কার করছে, মানে কে স্থাপনা, কার স্থাপনা? এটা হলো হামিদুজ্জামান খানের স্থাপনা। আর আরেকটা কি মনে রাখবে, আরেকটা মনে রাখবে স্বাধীনতা। আর তোমাদের এই যে ঝামেলাটা বাজে, দেখো আমরা আরেকবার প্রথমবার পড়াই আসছি, একদম আমার ক্লাসের শুরুতে আমি পড়াইছি যে স্বাধীনতা সংগ্রাম ছিল, ওই স্বাধীনতা সংগ্রামটা ছিল শামীম শিকদারের। বাট এই শুধু স্বাধীনতাটা কিন্তু হামিদুজ্জামান খানের। এটা একটু উল্টাপাল্টা বাজাও না, এটা একটু মনে রেখো, এই স্বাধীনতা। ঠিক আছে, স্বাধীনতা মনে থাকবে। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটাকে বলা হয় কাজী নজরুল এভিনিউ, ঢাকা। হ্যাঁ, কাজী নজরুল এভিনিউ। ঠিক আছে, কাজী নজরুল এভিনিউ, ঢাকাতে অবস্থিত। হ্যাঁ, তাহলে স্বাধীনতা ভাস্কর্যটা কোথায় অবস্থিত? এটা তাহলে আমরা বলতেছিলাম, আবার ক্লিয়ার করতেছি, স্বাধীনতা সংগ্রাম যেটা ছিল ওটা হলো শামীম শিকদারের ছিল। স্বাধীনতা সংগ্রাম ওটা ফোলার রোড। ঠিক আছে, ফোলার রোড অবস্থান ছিল। আর আমরা বলছি শুধু স্বাধীনতা যেটা, এটা হামিদুজ্জামান খানের, এটা হলো কাজী নজরুল এভিনিউ অবস্থিত। ঠিক আছে, এটা হলো কোথায়, কাজী নজরুল এভিনিউ অবস্থিত। বুঝছো? এটা পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। কাজী নজরুল এভিনিউ অবস্থিত। হ্যাঁ, তোমাদের এটার সাথে আরেকটা ঝামেলা বাজাও তোমরা, সেটা হলো কেন্দ্রীয় শহীদ মিনার। হ্যাঁ, এটা আমি একবারই ক্লিয়ার করে দিচ্ছি। কেন্দ্রীয়, আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, কেন্দ্রীয় শহীদ মিনার, এটার স্থপতিকে, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে, এটা কিন্তু হামিদুজ্জামান খান না, এটা হলো হামিদুর রহমান। ঠিক আছে, এটা হলো হামিদুর রহমান। ঠিক আছে, এই জিনিসটার সাথে তোমাদের ঝামেলা বাজে, এটা খুব ভালো মতো মনে রাখবা। তাহলে বলছি শহীদ মিনার যদি বলি তাহলে হলো হামিদুর রহমান, কেন্দ্রীয় শহীদ মিনার কার? হামিদুর রহমান। আর আমরা বলছি হলো কি হামিদুজ্জামান খান, কিন্তু এটা, হ্যাঁ, এটা হলো হামিদুজ্জামান খান আর এটা হামিদুর রহমান। তাহলে বলছি কেন্দ্রীয় শহীদ মিনার কার স্থাপনা? কেন্দ্রীয় শহীদ মিনার কার স্থাপনা বলা? হামিদুর রহমানের স্থাপনা। কেন্দ্রীয় শহীদ মিনার কার স্থাপনা? হামিদুর রহমানের স্থাপনা। আর সংসপ্তক কার? হামিদুজ্জামান খান। ঠিক আছে, স্বাধীনতা কার? হামিদুজ্জামান খান। ঠিক আছে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, এটা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার। আর পরীক্ষায় যদি আসে সর্বোচ্চ শহীদ মিনার, সর্বোচ্চ শহীদ মিনার, সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত? এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটা অনেকে হলো কিভাবে ঢাকা মেডিকেল কলেজ পাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, বুঝতে পারছি কি বলছি? তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু ঢাকা মেডিকেল কলেজ অবস্থিত। ঠিক আছে, নামে। ঠিক আছে, কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজে অবস্থিত। বাট সর্বোচ্চ শহীদ মিনার কিন্তু ঢাকা মেডিকেল কলেজের এটা না। সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মনে রাখবা, সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত। ওকে, তাহলে আমরা বলছি যে হামিদুজ্জামান খানের অনেকগুলো ভাস্কর্য আছে। যদি আরোগুলো মনে রাখতে পারো তোমরা, তোমাদের জন্য খুবই ভালো। ঠিক আছে, ওয়েলকাম। বাট যদি অ্যাটলিস্ট না পারো, অ্যাটলিস্ট এই দুটো অবশ্যই মনে রাখবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সব মুছে দিই। এটি পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো।
তারপর কিছু ভাস্কর্য আছে যারা সিঙ্গেল সিঙ্গেল একটা একটা ভাস্কর্য, ঠিক আছে, বাট এরা হলো একদম 5 স্টার, ঠিক আছে। কিছু ভাস্কর্য আছে শুধু সিঙ্গেল একটা একটা, এদের ক্ষেত্রে কোনো সূত্র টুত্র ওরকম নাই, বাট একটা একটা ভাস্কর্য। আমি বলে দিচ্ছি, জাস্ট এগুলোই পড়বা, ইনশাল্লাহ তুমি নোট করে পড়ে যাবা। ভাস্কর্য যদি তোমার কমন না করতে পরে পড়বে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বিশ্বাস, ইনশাল্লাহ তুমি কমন পাবা। ওকে, তাহলে আমরা শুরু করি। সবার আগে আসো, এক নম্বর হলো সংসদ ভবন, মনে রাখবে, হ্যাঁ, যেগুলো আমাদের একদম কমনলি ইউজ করি আমরা, সংসদ ভবন, ঠিক আছে। এটা মানে স্থপতিকে লুই আই কান, হ্যাঁ, লুই আই কান। তাহলে সংসদ ভবনের স্থপতিকে লুই আই কান, ঠিক আছে। সংসদ ভবনের স্থপতিকে লুই আই কান, ঠিক আছে। তারপর চলে আসলো 2 নম্বর বিমানবন্দর, ঠিক আছে। আমাদের বিমানবন্দরের স্থপতি মনে রাখবে লারোস, ঠিক আছে। তাহলে আমরা বলছি, লিখতে একটু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা বলছি সংসদ ভবন এর স্থপতিকে, এটা হলো লুই আই কান। বিমানবন্দর এর স্থপতিকে লারোস, ঠিক আছে। 3 নাম্বার কমলাপুর স্টেশন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, কমলাপুর স্টেশন, ঠিক আছে। এই কমলাপুর স্টেশন, ঠিক আছে, এটা তোমরা অলরেডি সবাই জানো, এটা হলো বববুই, ঠিক আছে। কমলাপুর স্টেশন কি বলছি, বববুই, ঠিক আছে। তারপর চলে আসো বাইতুল মোকাররম, ঠিক আছে, কারণ এগুলো বিখ্যাত জিনিস, সেগুলো যে কোনো সময় চলে আসতে পারে, হ্যাঁ। যেমন আব্দুল হুসেইন থাবিরানি, ঠিক আছে। আব্দুল হুসেন, সরি নাম থারিয়ানি বলা হয়, কোনো থাবিরানি তো থারিয়ানি, এটা একটু দেখতে বোঝা যাচ্ছে এগুলো আরব দেশের নাম বা এরকম কিছু একটা, আব্দুল হোসেন থারিয়ানি আর কি। ওকে, তারপর চলে আসো 3 নাম্বার 5 নাম্বারে চলে আসো, এটা মনে রাখবো 3 নেতার মাজার, ঠিক আছে। 3 নেতার মাজার, এটা হলো মাসুদ আহমেদের, হ্যাঁ, মাসুদ আহমেদ। 3 নেতার মাজার কার, মাসুদ আহমেদের। তারপর 6 নাম্বার চলে আসো মোদের গরব, এটা অলরেডি পড়াই ফেলছিলাম তোমাদের, মনে আছে তো? ভাষা আন্দোলন নিয়ে 2টা ভাস্কর্য ছিল, মোদের গরব অখিল পালের, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি আবার বলতেছি, আরো আছে একটা, এটা লেখা শেষ করো। সংসদ ভবন লুই আই কানের, বিমানবন্দর লারোস, কমলাপুর স্টেশন বববুই, বাইতুল মোকাররম আব্দুল হোসেন থারিয়ানি, বোঝা যাচ্ছে মুসলমান কোনো নাম হবে, ঠিক আছে। 3 নেতার মাজার, এটা মাসুদ আহমেদের, মোদের গরব অখিল পালের, ঠিক আছে। এগুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন, ওকে। এগুলো একটু লেখা রাখো, আমি উপরেগুলো মুসলাম, নিচেরগুলো থাকুক, আমি আরো লিখতে থাকি। তারপর চলে আসে 7 নাম্বার মনে রাখবো হলো স্ফুলিঙ্গ, ঠিক আছে। স্ফুলিঙ্গ, ঠিক আছে, এটা কি কনক কুমার পাঠক, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রায় আসে। স্ফুলিঙ্গ হলো কনক কুমার পাঠকের, হ্যাঁ, স্ফুলিঙ্গ কনক কুমার পাঠকের। কোথায় অবস্থিত এটা একটু মনে রাখতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তাহলে স্ফুলিঙ্গ কনক কুমার পাঠকের রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট কিন্তু, এই জন্য বললাম যে স্থানটা মনে রাখতে পারো। তারপর চলে আসো কেন্দ্রীয় শহীদ মিনার, তো বলেই ফেলছি, হামিদুর রহমানের। তারপরে চলে আসো মিশুক, এটাও খুব ইম্পর্টেন্ট, মিশুক মোস্তফা মনোয়ারের, ঠিক আছে। মিশুক কার, মোস্তফা মনোয়ারের, হ্যাঁ, মিশুক মোস্তফা মনোয়ারের, ঠিক আছে। মোস্তফা মনোয়ারের আরেকটা জিনিস আছে, কি বলো তো দেখি, কেউ জানো কিনা, কমেন্ট করে বলো তো। মেডিকেল কোশ্চেন আসছিল ডিটেলস, হ্যাঁ, মোস্তফা মনোয়ার নিয়ে কেউ জানো কিনা দেখি। এই যে মোস্তফা মনোয়ার আরেকটা জিনিস, মানে স্থাপনা না, অন্য একটা জিনিস, তার একটা জিনিস, মানে বিখ্যাত একটা সৃষ্টি আছে, দেখি কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে। তারপর চলে আসো শিশু পার্ক, 9 নম্বর মনে রাখবে শিশু পার্ক, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। শিশু পার্ক কার, শামসুল ওয়ারেস, হ্যাঁ, এটা পরীক্ষা আসে, কি বলছি, শামসুল ওয়ারেস, ঠিক আছে। শিশু পার্ক শামসুল ওয়ারেস, ওকে, এটা বুঝিয়ে দিলাম। তাহলে স্ফুলিঙ্গ কনক কুমার পাঠক, কোথায় বলছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মিশুক মোস্তফা মনোয়ার, শিশু পার্ক শামসুল ওয়ারেস, ঠিক আছে। তারপর 10 নম্বরে চলে আসো, তারপর বদ্ধভূমি স্মৃতিসৌধ, এটাও ইম্পর্টেন্ট, বদ্ধভূমি স্মৃতিসৌধ, ঠিক আছে। এটা হলো
ফরিদউদ্দিন ও সাফি আর কি। হ্যাঁ, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত এটা তোমরা জানো, রায়ের বাজার। এটা মনে রাখতে পারো, রায়ের বাজার। ঠিক আছে, তাহলে আবার বলতেছি, মিশুক, মোস্তফা মনোয়ারের, শিশু পার্ক, শামসুল ওয়ারেসের, বদ্ধভূমি স্মৃতিসৌধ, ফরিদউদ্দিন ও সাফির, এটা কোথায় অবস্থিত? রায়ের বাজারে অবস্থিত। ওকে, এটা কোথায় অবস্থিত? রায়ের বাজারে অবস্থিত। তারপর চলো 11 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে রাখবা, মুজিবনগর স্মৃতিসৌধ। ঠিক আছে, রায়ের বাজারটা মুছে দিই। মুজিবনগর স্মৃতিসৌধ। ঠিক আছে, মুজিবনগর স্মৃতিসৌধ। ওকে, মুজিবনগর স্মৃতিসৌধ। ঠিক আছে, এই মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? মানে কে এটা স্থপতিকে? তানভীর কবির মনে রাখবা, আমার নাম দিয়ে মনে রাখবা। ঠিক আছে, আমার নাম যেহেতু তানভীর, আমি এটা দিয়ে মনে রাখতাম। মুজিবনগর স্মৃতিসৌধে ওই আমার নাম দিয়ে মনে রাখবা, তানভীর কবির। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? মেহেরপুরে অবস্থিত। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। কোথায় অবস্থিত? মেহেরপুর। ঠিক আছে, তাহলে মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? মেহেরপুরে। কার স্থপতি, মানে কার স্থাপনা? তানভীর কবিরের। খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, মুজিবনগর স্মৃতিসৌধ। ঠিক আছে, তারপরে চলে আসে 12 নম্বর, সেটা হলো জয় বাংলা জয় তারুণ্য। জয় বাংলা জয় তারুণ্য, এটাও ইম্পর্টেন্ট, কারণ এগুলো জয় বাংলা কি হয়েছে, আমাদের জাতীয় স্লোগান হয়েছে। সো এরকম এই নামে ভাস্কর্য অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হলো কি? জয় বাংলা জয় তারুণ্য, আলাউদ্দিন বুলবুল। আলাউদ্দিন বুলবুল। ঠিক আছে, তাহলে আবার বলতেছি, দেখো স্ফুলিঙ্গ বলছিলাম কনক কুমার পাঠক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মিশুক বলছিলাম মোস্তফা মনোয়ার। শিশু পার্ক বলছি শামসুল ওয়ারেস। ঠিক আছে, শিশুতে তালিবর্ষ আছে, শামসুলের তালিবর্ষ আছে। বদ্ধভূমি বলছি রায়ের বাজার অবস্থিত, এটা ফরিদউদ্দিন আর সাফি। ঠিক আছে, আর মুজিবনগর স্মৃতিসৌধটা আমার নাম দিয়ে মনে রাখতে পারো, তানভীর। ঠিক আছে, আর হলো মেহেরপুর অবস্থিত। জয় বাংলা জয় তারুণ্য, আলাউদ্দিন বুলবুল। ঠিক আছে, তাহলে দেখো যে আমি যেটা বললাম রাখতাম, জয় জয় দুইবার জয় থাকলে এই যে বুলবুল, দুইবার বুলবুল থাকে, বুঝছো? তাহলে জয় বাংলা জয় তারুণ্য কি? আলাউদ্দিন বুলবুল। বুলবুল, তাহলে জয় বাংলা জয় তারুণ্য, আলাউদ্দিন কি? বুলবুল। ঠিক আছে, তারপর চলে আসো, এরপর আমরা দেখাই। তারপর চলে আসো 13 নম্বর। 13 নম্বর মনে রাখো, অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলা খুব ইম্পর্টেন্ট, এটা একদম 3 স্টার দিয়ে মনে রাখবে। এটা 3 স্টার 5 স্টার দিয়ে মনে রাখবে, মানে খুবই ইম্পর্টেন্ট অপরাজেয় বাংলা। ঠিক আছে, অপরাজেয় বাংলা। হ্যাঁ, সৈয়দ সৈয়দ আব্দুল্লাহ খালেদ। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, কিন্তু আবার বলতেছি অপরাজেয় বাংলা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভালো মতো মনে রাখবে একদম। হ্যাঁ, অপরাজেয় বাংলা সৈয়দ আব্দুল্লাহ খালেদ, কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঢাবি। ঠিক আছে, তাহলে বলছে অপরাজেয় বাংলা সৈয়দ আব্দুল্লাহ খালেদ। ঠিক আছে, সৈয়দ আব্দুল্লাহ খালেদ কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঠিক আছে, এবং বলা হয় এটা উদ্বোধন করা হয়েছিল কত? এটা এতটা ইম্পর্টেন্ট যে এটার উদ্বোধন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা উদ্বোধন করা হয়েছিল 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর। ঠিক আছে, 16ই ডিসেম্বর 1979 সালে। ঠিক আছে, 16ই ডিসেম্বর 1979 সালে। আর আমাদের যে প্রথম ভাস্কর্য ছিল জাগ্রত চৌরঙ্গী, জাগ্রত চৌরঙ্গী কিন্তু 1973 সালে। ঠিক আছে, এই জন্য এটা প্রথম। যাই হোক, আর অপরাজয় বাংলাটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলতেছি অপরাজয় বাংলা সৈয়দ আব্দুল্লাহ খালেদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটা উদ্বোধন করা হয়েছে 16ই ডিসেম্বর 1979 সালে। আর জাগ্রত চৌরঙ্গী এটা উদ্বোধন করা হয়েছে 1973 সালে। যেহেতু এটা 73 সালে, এটা হলো প্রথম আমাদের কি প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য। যেটা কোথায় অবস্থিত? এটা হলো জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। এটা কার স্থাপনা? এটা হলো আব্দুর রাজ্জাকের স্থাপনা। আমি বলছি সব বরকত জড়িয়ে থাকবে। ঠিক আছে, সব বরকত জড়িয়ে থাকবে। ওকে, এর পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। তারপর চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা লাস্ট ইয়ারও কি বলে মেডিকেল আসছে, সেটা জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ, এটা তো তোমরা জানোই অলরেডি সবাই, সেটাই সবার শেষে বললাম এই জন্য। জাতীয় স্মৃতিসৌধ এটা কার? জাতীয় স্মৃতিসৌধ বলো কার? মইনুল হোসেন। ঠিক আছে, মইনুল হোসেন। এটা কোথায় অবস্থিত? সাভার অবস্থিত। কোথায়? সাভার। ঠিক আছে, কোথায় অবস্থিত? সাভার অবস্থিত। ঠিক আছে, এটা কত মিটার? এটা ইম্পর্টেন্ট, 46.5 মিটার। 46.5 মিটার কত ফুট? 150 ফুট। ঠিক আছে, এটা কয়টা ফলক আছে? 7টি ফলক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, সব জাতীয় স্মৃতিসৌধ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বা। জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে মইনুল হোসেন, কোথায় অবস্থিত? সাভার অবস্থিত। এটা কত মিটার? 46.5 মিটার। কত মিটার? 46.5 মিটার। ঠিক আছে, অথবা ফুটে যদি বলি কত ফুট? কত ফুট? 150 ফুট। এটা কি বলছি? ফুটে যদি বলি 150 ফুট। কয়টা ফলক আছে জাতীয় স্মৃতিসৌধে? 7টা ফলক আছে। কয়টা ফলক আছে? 7টা ফলক আছে। ওকে, এবং এটাকে বলা হয় সম্মিলিত প্রয়াস। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় সম্মিলিত প্রয়াস। এটাকে বলা হয় কি? সম্মিলিত প্রয়াস। ওকে,
তারপর চলে আসো, তারপর যদি বলি এরপর আরো যে একটা আছে সেটা হলো এরপর আছে মুক্ত বাংলা। মুক্ত বাংলা হলো, মুক্ত বাংলার ক্ষেত্রে মনে রাখবো হলো রশিদের, ঠিক আছে, রশিদ আহমেদ, ঠিক আছে, মুক্ত বাংলা রশিদ আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, মুক্ত বাংলা রশিদ আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয় যদি মনে রাখতে পারো ভালো। তারপর অদম্য বাংলা, এগুলা এগুলা একটু মোটামুটি ওয়ান স্টার দিয়ে মনে রাখবে আর কি, হ্যাঁ তোমাদের লেভেল আর কি। অদম্য বাংলা, ঠিক আছে, অদম্য বাংলায় চলে আসো। অদম্য বাংলার ক্ষেত্রে মনে রাখবা, অদম্য বাংলার ক্ষেত্রে হলো গোপাল চন্দ্র পাল, ঠিক আছে, গোপাল চন্দ্র পাল, এটা হলো অবস্থিত হলো খুলনা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে যদি মনে বলি আমরা, তাহলে মুক্ত বাংলা যদি বলি তাহলে রশিদ আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয়, অদম্য বাংলার ক্ষেত্রে গোপাল চন্দ্র পাল খুলনা বিশ্ববিদ্যালয়, গোপাল চন্দ্র পাল খুলনা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো এটা দিয়ে মনে রাখতে পারো যে আদৌ কপাল খুলবে, অনেকে বলে না যে আদৌ কপাল খুলবে, তোমাকে প্রশ্ন করলাম আদৌ কপাল খুলবে, যে আদৌ দিয়ে মনে রাখা যায় অদম্য, ঠিক আছে, কপাল দিয়ে গোপাল মনে রাখতে পারো, আর খুলবে দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় মনে রাখতে পারো, ঠিক আছে। তো অনেকে জিজ্ঞেস করে না যে আদৌ কি আমার কপাল খুলবে, তাহলে অদম্য বাংলা গোপাল চন্দ্র মানে কপাল মানে গোপাল, আর হলো কি বলছি খুলনা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। আর এই মুক্ত বাংলার ক্ষেত্রে মনে রাখতে পারো যে মনে রাখলা ইভা, ঠিক আছে, ইভা রশিকে মুক্ত করলো, বুঝছো, ইভা রশিকে মুক্ত করলো, ঠিক আছে। ইভা দিয়েছে আমি বিশ্ববিদ্যালয়, রশিদে রশিদ আর মুক্ত দিয়ে মুক্ত বাংলা, এটা মনে রাখতে পারো আর কি, ছোটখাটো টেকনিক, ঠিক আছে। তাহলে ইভা রশিকে মুক্ত করলো আর বলছে আদৌ কপাল খুলবে, এটা দ্বারা এই মুক্ত বাংলা আর কি অদম্য বাংলা যেটা মনে রাখা যায়, ওকে। সেটা পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। তারপর আরেকটা বল লিখতে পারি আমরা, আরেকটা লিখতে পারি অপরাজয় 71, অপরাজয় 71, হ্যাঁ, অপরাজয় 71, অপরাজয় 71 স্বাধীন চৌধুরী, এটা একটু লিখে রাখতে পারো, এটা বেশি ইম্পর্টেন্ট না, স্বাধীন চৌধুরী, ঠিক আছে, অপরাজয় 71 স্বাধীন চৌধুরী, ঠিক আছে, অপরাজয় 71 স্বাধীন চৌধুরী ঠাকুরগাঁও আর কি, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, একটু চোখ বলায় রেখো আর কি, ঠিক আছে, ঠাকুরগাঁও, এটা একটু চোখ বলায় রেখো আর কি, ঠিক আছে, এই দুটো একটু দেখে রেখো। তাহলে বলছি এবার রশিকে মুক্ত করলো, আদৌ কপাল খুলবে, এটা দ্বারা আমরা মনে রাখতে পারি, ওকে। এটি পর্যন্ত সব ক্লিয়ার আছে কিনা দেখো। এটি পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। তারপর সব আমাদের আর বেশি নাই, দুই একটা ভাস্কর্য আছে, আমরা একটু শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর চলো সব মোস্ট ইম্পর্টেন্ট যে ভাস্কর্যটা আরেকটা আছে সেটা হলো কি, সেটা মনে রাখবো হলো স্টেপস। স্টেপস দেখো প্রায় পরীক্ষায় চলে আসে স্টেপস, ঠিক আছে। স্টেপস কি, এটা কোথায় অবস্থিত, এটা ইম্পর্টেন্ট, এটা স্থপতি কিন্তু হামিদুজ্জামান খান, হামিদুজ্জামান খান, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত, এটা সিউল অলিম্পিক অবস্থিত, খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা বিদেশের মাটিতে, ঠিক আছে। সিউল স্টেপসটা এই জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এটা বাইরে সিউল অলিম্পিক অবস্থিত, ঠিক আছে, সিউল অলিম্পিক, সিউল অলিম্পিক অবস্থিত, ইনফিনিটি স্টার দিয়ে মনে রাখবে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে স্টেপস কেন ইম্পর্টেন্ট, কারণ আমি বলছি বিদেশি ভাস্কর্য মানে আমাদের দেশে না, স্টেপস তাহলে কি বলছি হামিদুজ্জামান খানের এটা কোথায় অবস্থিত, সিউল অলিম্পিক অবস্থিত, ঠিক আছে। স্টেপস কোথায় অবস্থিত, সিউল অলিম্পিক অবস্থিত, ঠিক আছে। স্টেপস কোথায় অবস্থিত বলছি, সিউল অলিম্পিক অবস্থিত, এটা হলো হামিদুজ্জামান খানের, হামিদুজ্জামান খানের, ঠিক আছে, হামিদুজ্জামান খানের, ঠিক আছে। এটি পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। তাহলে আমরা বলছি স্টেপসের ক্ষেত্রে কি বলছি, স্টেপস এটা আমাদের হলো একমাত্র বিদেশি ভাস্কর্য, মানে বিদেশে অবস্থিত ভাস্কর্য, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সো স্টেপসটা হলো হামিদুজ্জামান খানের, এবং এটা হলো কোথায় অবস্থিত, এটা হলো সিউল অলিম্পিক যে ছিল, এই অলিম্পিকের একটা বিখ্যাত জায়গায় এটা অবস্থিত, এই জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের এটা কি আমাদের ঐতিহ্যকে এটা কি মানে প্রকাশ করতেছে, বা এটা কি কি বলে আমাদের ঐতিহ্যকে এসে ধারণ করতেছে, বিদেশের মাটিতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করাটা অনেক বড় একটা ব্যাপার। সো এই জন্যই সিউল অলিম্পিকের এই স্টেপসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আসলে বিদেশের মাটিতে বা স্টেপস কোথায় অবস্থিত বা কোনো অলিম্পিকে ইউজ করা হয়েছে এরকম ভাস্কর্যের নাম কি, সো এই জন্য খুব ইম্পর্টেন্ট। আর বাকি যতগুলো ভাস্কর্য বলছি, যারা টোটাল ক্লাসটা দেখবে ইনশাল্লাহ এবং নোট করে রাখবে, বিশ্বাস করো বাংলাদেশে তুমি যত জায়গায় পরীক্ষা দেবে ইনশাল্লাহ ভাস্কর্য নিয়ে তোমার সবকিছু কম করবে, আমার বিশ্বাস ইনশাল্লাহ, ঠিক আছে। এবং এক নাম্বার তুমি শিওর শিওর পাবা। সো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখা আমাদের ইনশাল্লাহ নিজেরা নোট করে রাখো এবং পরীক্ষার আগে একটু চোখ বলে যাও, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবে। আর যারা আমাদের হলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের ব্রাদার সলিউশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেশি বেশি মানুষকে শেয়ার করে অবশ্যই হলো এই ভিডিওটা ছড়াই দেবা। সবাই আমাদের জন্য দোয়া করবা, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।